দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি নিয়ে খুঁজবার চেষ্টা করি রাজনীতির নেপথ্যের ঘটনাগুলো এবং ঘটনার বিশ্লেষণ। আমাদের সঙ্গে বরাবরের মতো স্টুডিওতে অতিথিরা যুক্ত হন। আজকে আমরা কথা বলতে চাই মূলত যে শিরোনামে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা। আমরা দেখছি যে নানা বিষয় নিয়ে আসলে অস্থিরতা চলছে দেশে। সব মিলিয়ে এই অস্থিরতা কেন হচ্ছে, কেন ষড়যন্ত্র এবং কেনই বা এই ফ্যাসিবাদ পুনর্বাসন প্রচেষ্টার প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোরই উত্তর আসলে খুঁজবার চেষ্টা করব আজকের RICL জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী রয়েছেন, আমার ডান দিকে সম্পাদক বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ এবং আইনজীবী সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে আছেন একজন যুবদলের একজন নেতা গোলাম হাফিজ নাহিন রয়েছেন, সাবেক সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল। স্বাগত জানাচ্ছি গোলাম হাফিজ নাহিন আপনাকেও। আমরা আজকের আলোচনার যে শিরোনামটি বলছিলাম দর্শকদের, যে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা, এটাকে ধরে যদি একটু আলোচনায় আসি, গোলাম হাফিজ নাহিন আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন, অথবা যদি বলি যে 15-16 বছর পর এক ধরনের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তির আকাঙ্ক্ষা, সে বলা হচ্ছে যে স্বৈর শাসন থেকে মুক্তি, কিন্তু গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটি তো এখনও রয়ে গেছে। সব মিলিয়ে এই ফ্যাসিবাদ পুনর্বাসন চেষ্টার আলোচনাটা কেন আসছে? এই ষড়যন্ত্র হচ্ছে আমরা বলছি, কিন্তু এটা তো আমরা জানা কথা যে এই ফ্যাসিবাদী সিস্টেমকে, এই রিজিউমকে যেহেতু তারা ভেঙেছে, সেটার জন্য একটা প্রস্তুতি থাকবে, এটাই স্বাভাবিক। আমি যদি আপনার শত্রুপক্ষ হই, আমার তো সবসময় চেষ্টা থাকবে আপনাকে কোনো না কোনোভাবে ঘায়েল করার। এই পরিস্থিতিটা কেন হচ্ছে আসলে মনে করেন? ধন্যবাদ ভাই, আমি ধন্যবাদ জানাই। অনেকদিন পরে হাসান তারিক ভাইয়ের সাথে দেখা, আজকে একটি আলোচনা। এক সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়তই দেখা হতো। গণতন্ত্র এবং জনতন্ত্র বা স্বৈর শাসক ফ্যাসিবাদ আমরা মুক্ত, এক সেন্সে আমরা মুক্ত হয়েছি। এই সেন্সে বলি যে ফ্যাসিবাদ যার নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, দীর্ঘ 17 বছর আমরা একটি রাজনৈতিকভাবে আমরা অবরুদ্ধ ছিলাম। গণতন্ত্র অবরুদ্ধ ছিল, যেখানে মানুষের মৌলিক স্বাধীনতাটুকু ছিল না, কথা বলা যেত না, ভোটের অধিকার ছিল না, মানুষের মধ্যে জীবন মৃত্যু, বিশেষ করে রাজনৈতিক পর্যায়ে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। ওই পর্যায় থেকে যখন বের হয়ে আসি, তা আপনাকে মনে রাখতে হবে যে 16-17 বছরের একটি প্রতিষ্ঠিত ফ্যাসিবাদকে যখন আপনি হঠাৎ করে জাতি মুক্ত হইল, এই মুক্তকে হঠাৎ করে মুক্ত মানে আপনাকে পূর্ণাঙ্গভাবে মুক্ত কখনোই বলা যাবে না। কারণ এই ফ্যাসিবাদ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ফ্যাসিবাদের শেকড় বিস্তৃত ছিল। আপনি কি রাষ্ট্রের ক্ষমতা থেকে ফ্যাসিবাদ সংগঠনকে সরাই দিয়েছেন, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গগুলোতে কিন্তু ফ্যাসিবাদের সেই শাখা প্রশাখা এখনো বহাল তবিয়েতেই আছে। আপনি এখন ভেরি রিসেন্ট আপনি দেখবেন লোকাল গভর্নমেন্টগুলো আপনি বাতিল করছেন, আপনি লোকাল প্রশাসন বাতিল করতে পারেন নাই, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সচিবালয় থেকে শুরু করে লোকাল, অর্থাৎ পুরনো আমলা কর্মচারী সবই রয়ে গেছে, সব জায়গাতেই রয়ে গেছে। তারা এমন একটা ফ্যাসিজমের শেকড়টাকে এমনভাবে বিস্তার লাভ করেছিল যে গত 15 বছরে তারা কি এখনো এই সরকারে আস্থা পাচ্ছেন না? তারা চাচ্ছে যে আবার ফিরে আসুক তাদের সরকার। তাদের বিষয়টা হচ্ছে একটা হচ্ছে ঘর ভাঙা গরু, যেটা হচ্ছে যে সে আসলে এখন কোনো ঘরে শান্তি পাচ্ছে না। প্রথমত হচ্ছে যে এখন যে কাজকর্ম যে প্রশাসন করতেছে, তারা কিন্তু আসলে মানসিকভাবে দুর্বল। আপনি ভেরি রিসেন্ট রাস্তায় হাঁটেন বা প্রশাসনের সাথে কথা বলেন, আপনি দেখবেন যেমন ধরেন প্রশাসনের বহু লোক ট্রমায় আক্রান্ত। আপনি দেখেন 5 তারিখের আগ পর্যন্ত পুলিশ কি ছিল, এখন পুলিশের দিকে তাকাই দেখেন, পুলিশের সাথে কথা বলে দেখেন কত চেঞ্জ। অর্থাৎ তাদের আচরণগত আমি পুলিশের অনেকের সাথে কথা বলেও দেখেছি, তারা কিন্তু একটু প্রচন্ড ট্রমার মধ্যে আছে। অনেকে জয়েন করেন নাই, অনেকে বিভিন্নভাবে চলে গেছে। অতএব আপনাকে এটা কোনোভাবেই আশা করা ঠিক না ফ্যাসিজম রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চলে যাওয়া মানেই ফ্যাসিজম আমাদের সমাজ থেকে একদম নির্মূল হয়ে গেছে, এটা আশা করার কোনো কারণ নেই। অতএব এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেজ থেকে ফ্যাসিজমকে সরানোর জন্য আপনার যে সময় প্রয়োজন, আপনার যে টাইম আপনার প্রয়োজন, সেই সময়টুকু আপনাকে দিতে হবে। জি, যার কারণেই ফ্যাসিজম আপনার 17 বছর যেমন প্রতিষ্ঠা হতে লাগছে, এই ফ্যাসিজমকে দূর করতে আপনার কিছু সময় লাগবে। সেই সময়টা নিয়ে একটু আলোচনায় আসতে চাই যে গোলাম হাফিজ, আমরা বারবার রাজনীতি নিয়ে রাজনীতিবিদদের একটা চাপ, পরোক্ষ চাপ, কেউ প্রত্যক্ষ চাপ,
দ্রুত আসলে নির্বাচনের দিকে যেতে হবে। এই যে আপনি বলছিলেন, একটা চমৎকার কথা বললেন যে 17 বছর ধরে একটা ফ্যাসিবাদী সিস্টেমকে তারা দাঁড় করিয়েছে, কিন্তু আমরা 3 মাসে 90 দিনে এই সরকারের কাছে রাতারাতি একটা আমূল পরিবর্তন দিয়ে 6 মাসের মধ্যেই মনে হচ্ছে যেন নির্বাচনটা দিলেই আমরা রাতারাতি নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠিত করে ফেলতে পারবো অথবা খুব স্মুথলি চালাতে পারবো। বিষয়টা তো এরকম পরিবেশ আসলে আমাদের এখনো নেই। এই চাপগুলো রাজনীতিবিদদের থেকে একটু বেশি আসছে কিনা? ইভেন আপনাদের দলের থেকেও যদি আমি বলি, বিএনপি থেকেও এই চাপটা পরোক্ষভাবে বারবারই। না, বিএনপি, আপনাকে বলি, বিএনপি কিন্তু 100% একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রের জন্য বিএনপি কিন্তু সংগ্রাম করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকালই গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করছেন। উনি এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যায় গণতন্ত্রের সাথে, কিন্তু কোনো অনিয়মের সাথে কখনোই আপোষ করেননি। এরপরে যেটা হলো যে গত 17 বছরেও কিন্তু ম্যাডাম বা বিএনপি কোনোভাবে আপোষ করেনি। আমাদের যে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেখেন, গণতন্ত্রের সাথে তিনি আজকে দীর্ঘদিন বিদেশ অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা, তার সমস্ত কর্মকাণ্ড, কোনো বিদেশ থেকে কত প্রতিকূলতার মধ্যে উনি প্রতিনিয়ত তিনি এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। অতএব এটা কার জন্য, কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আজকে আপনারা বলতেছেন আমাদের দল বা আমাদের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছে, কাজ করতেছে, কিন্তু আমাদের দল মাঝে মাঝে আপনাদেরকে, সরকারকে বলতেছে নির্বাচন কেন? একটা জিনিস হলো যে দেখেন, বাংলাদেশের মানুষের আমাদের প্রাণের জায়গা কোথায়, আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা, আমাদের আস্থা, আমাদের অস্তিত্বের জায়গা কোথায়? জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। আমাদের এখন অস্তিত্ব, আমাদের ভালোবাসা, আমাদের প্রাণের স্পন্দন, সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে তারেক রহমান। আজকে দেশে 3 মাস 4 মাস হয়ে গেছে, উনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করতেছেন, তার মামলাগুলোর কথা। একটি পরিবারের যদি অভিভাবক যদি না থাকে, সেই পরিবারকে আপনি কখনোই স্বাভাবিকভাবে রাষ্ট্রকে যদি আমরা একটা পরিবার ধরি, আমাদের অভিভাবক কি হবে? রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা বাংলাদেশের 18 কোটি জনগণের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আস্থার জায়গা কোথায়? জিয়া পরিবার এবং তার আজকে উত্তরসূরি আমাদের তারেক রহমান, আমাদের নেতা। উনি আজকে কি, ওনার মামলাগুলো এখনো প্রতিনিয়ত কোর্টে এগুলো মুভমেন্ট হচ্ছে, উনি এখনো দেশে আসতে পারতেছেন না। এই যে অভিভাবক শূন্যতার এটা গণতন্ত্রের জন্য কিন্তু আরেকটি আপনার বাধাগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলোতে। তা আমাদের যেটা মনে করি, আমরা যেটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারেক রহমানকে দ্রুত সমস্ত ঝামেলা, অর্থাৎ সমস্ত মামলা, ফ্যাসিবাদের সমস্ত অভিযোগ থেকে তাকে যত দ্রুত রিলিজ করে দেশে আনা যায়, ততই দেশের, আমি মনে করি যে সমস্ত আজকে অনেকে বলতেছেন আপনারা, আমরা সবাই বলি ষড়যন্ত্র হচ্ছে, গণতন্ত্রের জন্য ষড়যন্ত্র হচ্ছে, বা এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিয়র গভর্নমেন্টের মধ্যে ষড়যন্ত্র, তাদের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে যে সমস্ত ষড়যন্ত্র আজকে যদি আপনার পলিটিক্যাল লোকজনকে রেসপেক্টের জায়গায় দেন, আজকে আমাদের অস্তিত্বের জায়গা, এদেশের মানুষের ভালোবাসার জায়গা, তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে আমার যেটা মনে হয় যে অনেক ষড়যন্ত্রই এই থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ গোলাম হাফিজ। আপনার কাছে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আমাদের সাথে রয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকের, যে বিষয় যে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকম অস্থিরতা। আমরা একটা রক্তপাতের মধ্য দিয়ে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের জন্ম হলো, যেখানে আসলে আমরা একটু স্বস্তি খুঁজতে চেয়েছি, স্বস্তি পেতে চেয়েছে মানুষ। সেখানে যখন এরকম অস্থিরতা, সেটি মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করে। এই যে ফ্যাসিবাদ পুনর্বাসন প্রচেষ্টা, যেটি বলছিলেন যে রাষ্ট্রের সকল কাঠামোতে, প্রশাসনের সকল কাঠামোতে এখনও রয়ে গেছে, মনে করেন কিনা যে ফ্যাসিবাদ আসলে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে এবং সেটি আমরা যদি সতর্ক না হই, তাহলে আমাদের এই যে আকাঙ্ক্ষা, সেটি আসলে ব্যর্থ হবে? ধন্যবাদ কামরুজ্জামান বাবু। আসলে আপনি আলোচনায় একটা মৌলিক জায়গায় দৃষ্টিপাত করেছেন এবং এটি আজকের বাংলাদেশের বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ এত আত্মত্যাগ, এই প্রশ্নটা এই কারণে করলাম যে আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে বললেন যে ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বেড়ে গেছে। এই ধরনের একটা কথা বলে ফেলা, দেখেন, আমি খুব বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই এই জায়গাটাতে। সেটা হলো, বাংলাদেশে যে গত 16 বছরে জনতার উপর চেপে থাকা যে স্বৈরাচারী জগদ্দল পাথর, এটা মরে ভূত হয়ে গেছে। এটার প্রেতাত্মা ঘোরাঘুরি করতে পারে, কিন্তু এটার শক্তি হিসাবে এটা আর বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা করার যে কোনো সামর্থ্য আমি মনে করি না। তারা যে কোনো সময় ফিরে আসতে পারে কিনা। এখন একটা বিষয় হলো, ওই আলোচনা আমি পরে আসতেছি। আমি মূল যে জায়গাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের সামনে যে বিপদটা ঝুলছে, সেই বিপদটা হলো আমাদের যে এত বড় আত্মত্যাগ, এত রক্তক্ষয়, এত শহীদের আত্মদান, হ্যাঁ, এইটার ফলে অর্জিত যে বিজয়,
অর্থাৎ গণতন্ত্রের যে বিজয়, সেই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো কি পারবো না, প্রশ্নটা এখন সেই জায়গায়। আজকে দেখেন, আমি পেশায় একজন আইনজীবী, আপনি ইতিমধ্যেই বলেছেন আমরা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। তো আমাদের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটা উদ্বেগের কথা প্রকাশ করেছেন অফিসিয়ালি, যে আদালত কক্ষে একজন বিচারপতিকে একজন আইনজীবী খুব অনভিপ্রেতভাবে, খুব অন্যায়ভাবে নেমে যেতে বলেছেন রাজনৈতিক কারণে। এবং আদালত কক্ষে আদালতকে অমর্যাদা করা বা আদালত কক্ষের পরিবেশকে ধ্বংস করে দেওয়ার যে নজির বাংলাদেশের ইতিহাসে কিন্তু ছিল না, এবং এটা সকল আইনজীবীরা এটাকে কিন্তু নিন্দা করেছে। আপনার কোনো মাননীয় বিচারপতির যদি কোনো জায়গায় যদি তিনি ভুলও করেন, সেটাও আইনসঙ্গতভাবে মোকাবেলা করার কিন্তু উপায় রয়েছে। ডিম নিক্ষেপ কিংবা গালিগালাজ করে তাকে নেমে যেতে বলা বা অসৌজন্যমূলক আচরণ করা আদালত কক্ষে, এটি কিন্তু বাংলার ইতিহাসে কখনো ছিল না। তাহলে এই যে মাননীয় প্রধান বিচারপতি, যিনি আজকে উদ্বেগ প্রকাশ করছেন, যিনি কোনো দলের ব্যক্তি নন, তার উদ্বেগ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গণতন্ত্রের যে অন্যতম একটা পূর্ব শর্ত বা অন্যতম একটা গোড়ার জায়গা, পিলার অফ দ্য ডেমোক্রেসি ইজ দ্য জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থা, সেটা সর্বোচ্চ বিচারক, তিনি আজকে উদ্বিগ্ন। এবং তিনি তার ওই বিবৃতিতে তিনি বলেছেন, শুধু সুপ্রিম কোর্ট নয়, জেলা আদালতগুলো পর্যন্ত আজকে বিপন্ন হয়ে গিয়েছে। তারপরে আপনি দেখেন, একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে ফেলা হলো। এবং প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া নানা ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটা পরিস্থিতি, সেই জায়গাটায় আমার প্রশ্ন যে এই ফ্যাসিবাদ করতে চাইছে, এই ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনার কথা যখন জি আমাদের কাছে এখন এক নয়া বিপদ এসে হাজির হয়েছে। এক ফ্যাসিবাদ পালিয়ে গেছে, আর যে বিপদটা সামনে এসে হাজির হবে বা হচ্ছে, সেটি হলো একটি ব্যর্থ রাষ্ট্রের বিপদ। অর্থাৎ আমাদের এই অভ্যুত্থানের বিজয় যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আমাদের রাষ্ট্র নিশ্চিতভাবেই একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এবং সেটা যাতে না হয়, তার জন্যই তো এই প্রচেষ্টা, তার জন্যই তো জাতীয় ঐক্য। এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে বলেছেন 6 ব্যাংক থেকে টাকা তুলতে এখন আর কোনো সমস্যা হবে না, মানে অনেক টাকা অলরেডি চলে আসছে। কিন্তু সেই টাকা যদি তদবির বাণিজ্যে বা আজকে যে নানান কথাবার্তা উঠছে যে নতুন করে গজিয়ে ওঠা ভুইফোর রাজনৈতিক শক্তি আজকে সচিবালয়ে নাকি একটা বিরাট তদবিরকারক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে, চাঁদার মার্কেটগুলো আজকে হাত বদল হয়েছে, বাজারের সিন্ডিকেট আজকে হাত বদল হয়েছে, এই যে জায়গাগুলো ঘটছে, এর ফলে মানুষের মনে যে একটা বৈষম্য বিরোধিতার যে আকাঙ্ক্ষা, যে একটা বৈষম্য বিলোপ, রাতারাতি বাংলাদেশটা ব্যস্ত হয়ে যাবে, এটা আন্দোলনকারীরা জনগণ আশা করে নাই। কিন্তু এটা তো অন্তত আশা করেছিল যে শাসকদের মধ্যে এক ধরনের চরিত্র দেখা যাবে, যে চরিত্রটা জনবান্ধব, মানুষের সাথে তারা মানুষের মতো করে পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা কি দেখি, আওয়ামী লীগের মধ্যে যে দম্ভ ছিল, আওয়ামী লীগের শাসকদের ভিতরে যে অহংকার ছিল এবং মানুষকে অবজ্ঞা করার যে তাচ্ছিল্য করার যে প্রবণতা ছিল, একই প্রবণতা কিন্তু আমরা নানাভাবে এখনো দেখতে পাচ্ছি। এবং তার নাম হলো মব জাস্টিস। এই মবের সামনে পড়লে পরে কারু রেহাই নাই। মব যেখানে আসছে সেখানে ভূমিকম্প হয়ে যাবে। হোয়াট ইজ দ্যাট মব? তাহলে এই যে এই মবকে ঘিরেই কিন্তু আজকে প্রতিবেশী দেশের খেলা, এই আতঙ্কগুলো আমাদের। সুতরাং আমাকে আজকে আইনের শাসন, জনগণের নিরাপত্তা এবং আমাদের দেশের দ্রব্যমূল্য ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলো মানুষের মনে হতাশার সৃষ্টি করেছে। এবং একটি কথা বলে আমি শেষ করবো এক লাইনে, সেটি হলো দেশ চালানো পলিটিশিয়ানদের কাজ। ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, সারা দুনিয়ায় দেশ চালায় পলিটিশিয়ানরা। ওই দেশের সিভিল সোসাইটি কিংবা ওই দেশের অধ্যাপক সাহেবরা কিন্তু মার্কিন প্রশাসন বা ইংল্যান্ডের প্রশাসন চালান না। হ্যাঁ, তো ফলে আমাদের দেশের ক্ষমতা অবিলম্বে একটি নির্বাচিত রাজনৈতিক দলের হাতে বা রাজনৈতিক শক্তির হাতে না দিলে পরে আমার যেটা মনে হয় সংকটটা সমাধান করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ। আমরা হাসান তারেক আবারও আসবো আপনার কাছে। গোলাম হাফিজ নাহিন, বিশেষ করে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ফ্যাসিবাদী পরিস্থিতি, এটা আসলে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে কিনা, এই প্রশ্ন আপনার কাছে উত্তর খুঁজবার চেষ্টা করবো, এই প্রশ্নের উত্তর। তার আগে আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে।
দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা আজকে কথা বলছি ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টায় শিরোনামে। আমরা আরও কথা বলবো আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা নিয়ে। আজকে জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে রয়েছেন গোলাম হাফিজ নাহিন, রয়েছেন সাবেক সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সম্পাদক বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ এবং আইনজীবী সুপ্রিম কোর্ট। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা বিরতির আগে ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা বা যে চেষ্টা, আসলে অস্থিরতার যে চেষ্টা, সেটা নিয়ে কথা বলছিলাম। গোলাম হাফিজ নাহিন, আপনার কাছে আসতে চাই। সব মিলে আমরা দেখছি যে বিএনপি নেতারা আসলে এই বিষয় নিয়ে কথাও বলছেন। আমরা যদি মির্জা ফখরুল ইসলাম যেমন আজকে বলেছেন যে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে রুহুল কবির রিজভীও কিন্তু বলেছেন, আপনাদের যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, তিনিও বলেছেন যে দেশকে অস্থিতিশীল করতে আসলে যত পদ্ধতি নেওয়া দরকার সব রকম পদ্ধতি আসলে সেটা করা হচ্ছে। এবং তারেক রহমানও কিন্তু আজকে বলেছেন যে মানুষ স্বৈরাচারকে বিদায় জানিয়েছেন, এবার দেশ গড়ার পালা। তো সব মিলিয়ে আসলে এই যে ফ্যাসিবাদ পুনর্বাসন প্রচেষ্টা, যেটা নিয়ে আসলে রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই ফ্যাসিবাদ পুনর্বাসন প্রচেষ্টা থেকে আসলে আমরা কিভাবে সেটিকে প্রতিহত করতে পারি? ধন্যবাদ বাবাই। আমাদের মাননীয় মহাসচিব গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতৃবৃন্দ দেখা করেছেন। ওখানে কিন্তু স্পষ্টভাবেই উনি বলেছেন জাতীয় ঐক্য প্রয়োজন, জাতীয় ঐক্য চান। একটি বড় রাজনৈতিক দল, আমাদের আজকের অভিভাবক, ওনারা যখন একটি বর্তমান সরকারের কাছে যখন বলে জাতীয় ঐক্য প্রয়োজন, তা জাতীয় ঐক্যের বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। জাতীয় ঐক্য কি? দেশের এই পরিস্থিতিতে যদি রাজনীতিবিদদের আপনি এই সরকার খুব ক্লোজলি অ্যাকোমোডেট না করতে পারেন, একত্রিত না করতে পারেন, একই সাথে যদি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তাদেরকে প্রতিনিয়ত যদি পরামর্শের জায়গাতে না রাখেন, দূরে রাখেন, তাহলে তো আপনি বাধাগ্রস্ত হবে। আরেকটা জিনিস, এখানে উনি কালকে মহাসচিব আমাদের যে দেবের একটা প্রোগ্রামে স্পষ্টভাবে বলেছেন যে বর্তমান দায়িত্বশীল উপদেষ্টারা এক একজন এক এক অ্যাঙ্গেলে কথা বলেন। এই কথা বলার মধ্যেও কিন্তু তাদের দায়িত্ববোধ অনেকটাই প্রকাশ করতে হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এখন আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যদি এমন কথা বলেন যা জাতিকে বিভক্ত করে ফেলে, আপনি একটি ফ্যাসিস্ট থেকে উঠে এসে একটি সরকার গঠন করছেন, রাষ্ট্র চান, আপনি তো ফ্যাসিবাদকে দূর করার জন্য, অর্থাৎ আমাদের মধ্যে বৈষম্য থাকবে না। গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্র হচ্ছে যে সবার কথা বলার অধিকার থাকতে হবে, সবার ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, সবার স্বাধীনতার প্রতি আপনাকে শ্রদ্ধা থাকতে হবে। আজকে যদি আপনি একটি ফ্যাসিস্ট সরায়ে যদি আরেকটি ফ্যাসিজমের ওই জাতীয় কথাবার্তা বলেন, তাহলে তো আপনার গণতন্ত্র বাধাগ্রস্ত হবেই। যেমন ধরেন আপনি স্পষ্ট কয়েকদিন যাবৎ খেয়াল করলাম, আপনি প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার এদেরকে বন্ধ করার জন্য একটা শ্রেণী, জি আমি এটা কি পত্রিকা বন্ধ হবে কেন? পত্রিকা তো মানুষের কণ্ঠস্বর, পত্রিকা তার মতামত দিবে, ওখানে বিজ্ঞ সাংবাদিকরা তারা লেখনী, সেটা আমার বিপক্ষে যেতে পারে, আমি তো এটা প্রতিবাদ করতে পারি না। বন্ধ করার কথা বলতে বন্ধ করার কোনো তো সুযোগ নাই, যেটা কিনা এত বছর ধরে চলছে যে গণমাধ্যম। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে এই প্রথম আলো বা ডেইলি স্টার আমার স্পষ্ট মনে আছে, আমার পক্ষে যাক বানাতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার অবস্থায় কিন্তু হেডলাইন করে লিখেছে যে সরকারকে সাবধান করে দিয়েছে, ছাত্র দলকে সামলান, ছাত্রলীগকে সামলান। এই যে ক্ষেত্রে বলেছেন জাতিকে একটি গুরুত্বপূর্ণ পার্টগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করে আমার বিপক্ষে যেতে পারে। কিন্তু গণতন্ত্র কোথায়? গণতন্ত্র মহাসচিব কালকে কিন্তু স্পষ্টভাবে লিবারেল গণতন্ত্রে বিশ্বাস করি। আজকে সংবাদপত্রের স্বাধীনতার কথা উনি আবেগ আপ্লুত হয়ে একটা কথা বলছেন যে আমাদের এই শেষ বয়সে আমি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সারা জীবন স্বাধীনতার জন্য সংগ্রাম করছি, মৌলিক স্বাধীনতার জন্য সংগ্রাম করছি, সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করছি। আজকে এগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আপনি ফ্যাসিস্ট চলে গেছে, তারা বিদায় নিছে, আজকে একটি ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রথম আলো ডেইলি স্টার বন্ধ হবে, সেই আন্দোলন হবে, সেটা কোনো বাধাগ্রস্ত হবে না, সেই বিষয়ে একটা কংক্রিট কোনো বক্তব্য থাকবে না, এটা তো আমরা আশা করি। গোলাম হাফিজ নাহিন, অনেক ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে একটা চমৎকার বিষয় আসলে বললেন যে শেষ পর্যন্ত জাতীয় ঐক্য আসলে প্রয়োজন। আমরা যদি ফ্যাসিবাদ যেন পুনর্বাসন না হয় সেটার ক্ষেত্রে গোলাম হাফিজ নাহিন যেটি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় যে আমরা কোনোভাবে যেন এই ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া না দিতে পারে, সেই জায়গায় আসলে আমাদের সতর্কতাগুলো কী হওয়া উচিত এবং ইন্টারিম গভর্নমেন্ট সেটি আসলে কতটা সতর্কতার সাথে করছে মনে করেন? আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমাদের এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের এই সময়কালে একটা ক্যাপাসিটির একটা ঘাটতি আমরা লক্ষ্য করছি। এবং সেই ক্যাপাসিটির ঘাটতিটা হলো এই জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে কোঅর্ডিনেট করার যে সক্ষমতা,
সেই জায়গাটাতে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। জুলাই আন্দোলনের মূল স্পিরিটটাই ছিল কিন্তু ইনক্লুসিভনেস, অর্থাৎ রাষ্ট্রের সকল মানুষ যারা এতদিন বঞ্চিত মানুষ যারা ছিল প্রধানত তাদের এই বঞ্চনার অবসানের একটা সুর বাজানো, এবং বঞ্চনার মূল জায়গাটাই ছিল কিন্তু মানুষের আয় বৈষম্য। এবং এই যে জন্য আপনি দেখবেন যে গোটা আন্দোলনের বৈষম্য বিরোধিতার প্রসঙ্গটাই কিন্তু সামনে এসেছে। এবং এত দাবি দেওয়ার আন্দোলনের ফ্লাড গেট কেন? এই ফ্লাড গেটটা এই কারণে যে বাংলাদেশে বাংলা সরকারি যে পরিসংখ্যান ব্যুরো তাদের যে গবেষণা, তাদের যে জরিপ, সেই জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মূল্য সূচক এবং মানুষের যে আয়ের সূচক ব্যবধানটা দেখা গেছে যে আয়ের সূচক নিচের দিকে আর আপনার বাজারের মূল্য সূচক উপরের দিকে, অর্থাৎ মানুষের ইনকামের চেয়ে তার খরচ বেশি, ফলে তাকে কি করতে হচ্ছে, সে বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যারা দুর্নীতি করে হাজার কোটি টাকা, শত কোটি টাকা পাচার করে দিয়েছে, যাদের বংশবদরা এই দেশে বহাল তবিয়তে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছে, সেগুলো তো দখল করা বা চাঁদাবাজি করার মধ্য দিয়ে বৈষম্য দূর হবে না। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ঢাকা শহরের ভূমিদস্যু কারা, কারা অবৈধভাবে বিগত ফ্যাসিবাদের মদদে এই দেশে সীমাহীন সম্পদের মালিক হয়েছে। আপনাকে বের করতে হতো যে বাংলাদেশে এই বাজার সিন্ডিকেটের তালিকা পোস্টার আকারে টানিয়ে দেন, টিভিতে স্ক্রলে দিয়ে দেন, এই 5 জন ছিল বাংলাদেশের বিগত 16 বছরের বাজার সিন্ডিকেটের নায়ক। আমি নায়ক সিনেমার কথা বলছি না, আমি বলছি সিন্ডিকেটের নায়কদের কথা। আপনি টানিয়ে দেন মাফিয়া ডন কারা, যারা ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। আপনি টানিয়ে দেন যে সচিবালয়ের ডন কারা ছিল এবং এই ডনরা কিভাবে বদলি বাণিজ্য, তদবির বাণিজ্য, প্রমোশন বাণিজ্য করেছে। সুতরাং এই জায়গাগুলো যদি আপনি শনাক্ত না করতে পারেন, যেটা আন্দোলনের স্পিরিট ছিল, শুধুমাত্র উপদেষ্টার চেয়ারে বসে সংস্কার সংস্কার নামের যে একটা রেটরিক্স আপনি একটা মানুষের সামনে রাখলেন, যেটা প্রফেসর রেহমান সোবহান গতকাল এক অনুষ্ঠানে বলেছেন যে সংস্কার উচ্চাভিলাষী এবং এটা করতে 4-5 বছর লাগবে। এখন এটা তো 4-5 বছর লাগে, ন্যাচারালি লাগে। মুরগি ডিম পাড়তে, কারণ আমাদের আসলে এত পরিমাণ সংকটের জায়গা, এত বেশি। আই এম গোইং টু দ্যাট। এখন আমাদের দেশে তো ধরেন কৃষকরা কি বলবে, একটা মুরগিরও ডিম পাড়তে একটা টাইম লাগে, কিন্তু মুরগির ডিম পাড়ার টাইম আর হাতির বাচ্চা প্রসব করার টাইমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে আমাদের দেশের এই ইন্টারিম যে গভর্নমেন্ট, তার একটা বিধিবদ্ধ দায়িত্বের জায়গা আছে যে তিনি কিছু গাইডলাইন, সংস্কারের গাইডলাইন দিয়ে দেবেন। ইলেক্টেড গভর্নমেন্ট এসে আন্দোলনের স্পিরিটকে ধারণ করে সে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, আর যদি মনে হয় এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সে এটাকে থ্রো আউট করবে, ফেলে দেবে ডাস্টবিনে। আমাদের দেশে কিন্তু এরকম সংস্কার প্রস্তাব যে এই প্রথম তা কিন্তু না। যদি ডাস্টবিনেই পড়ে যায় তাহলে তো বাংলাদেশ আবার যেই অবস্থা ছিল সেখানে আবার চলে গেল। সেই ফ্রিডমটা আছে যে তাদের যে অফিশিয়াল ফ্রিডম সেটা আছে, আমি সেটা বলছি। এখন লিগ্যালি আমাদের দেশে কিন্তু এর আগেও কিন্তু এরকম সংস্কার প্রস্তাব জাস্টিস শাহাবুদ্দিন সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 3 জোটের রূপরেখার আলোকে টাস্ক ফোর্সকে রিপোর্ট হয়েছিল। এই টাস্ক ফোর্স তারা কিন্তু বহুবিধ সংস্কারের একদম প্রিন্টেড বুকস আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে গেছিল, তারা তার দিকে ভ্রুক্ষেপও করে নাই। আবার তারা স্বৈর দানবে, স্বৈর শাসকে পরিণত হয়েছে। তা আজকে আমাদের দেশে যদি সেই ফেসিবাদের, নব্য ফেসিবাদের যাতে রূপ আবার ফিরে না আসে, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের করতে হবে কি, পলিটিক্যাল পার্টির ভিতরে ডেমোক্রেসি আনতে হবে, একটা ঐক্যমত্যের জায়গা। আপনি না শুধু ঐক্যমত্য আনলে তো হবে না, কতগুলো ব্যক্তি পূজায় বিশ্বাসী দল একত্র হয়ে গেল, তাহলে কি এই ঐক্যমত দিয়ে কি দেশের বৈষম্য দূর হবে? ধরেন এতদিন বঙ্গবন্ধু পরিবারের পূজা হয়েছে, আগামীকাল শুধু জিয়া পরিবারের একজন যা বলবে তাই হবে, এটাই বিএনপির নীতি। তাই যদি হয় তাহলে ওটাতে আরেকটা আওয়ামী লীগের জন্ম হলো, সুতরাং এই ব্যক্তি পূজা, ব্যক্তি কাল্টের বাইরে এসে দলের এনার ডেমোক্রেসি, জবাবদিহিতা এবং দলের যে ইনকামের উৎস, সেগুলো পাবলিকের সামনে ক্লিয়ার করতে হবে। অনেক ধন্যবাদ হাসান তারিক চৌধুরী। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আরআইসিএল গণতন্ত্রে কথা বলছি ফ্যাসিবাদ পুনর্বাসন চেষ্টা নিয়ে এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আরও কথা বলবো। আরেকটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত আরআইসিএল গণতন্ত্রে। আমরা কথা বলছি ফ্যাসিবাদ পুনর্বাসন চেষ্টা নিয়ে এবং সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন গোলাম হাফিজ নাহিন, সাবেক সহসাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল, এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী সুপ্রিম কোর্ট। আমরা আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষেপে 2-1টি বিষয় জানতে চাইব। গোলাম হাফিজ নাহিন, আপনার কাছেই জানতে চাইব। আমরা জানি যে এরই মধ্যে আজকেও কিন্তু 2 উপদেষ্টা বলেছেন, রিজওয়ানা হাসান এবং মাহফুজ আলম, যে জরুরি সংস্কারগুলো শেষ করে
দ্রুত আসলে নির্বাচনের তারিখ জানানো হবে, তাদের দিক থেকে এই ধরনের কথাগুলো বলছেন। আমরা জানি যে ডিসেম্বর নাগাদ কিন্তু আমরা অনেকগুলো কমিশনের প্রতিবেদন আসলে পেয়ে যাব। সব মিলিয়ে আসলে আমাদের এই যে ফ্যাসিবাদ পুনর্বাসন চেষ্টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, সেটি প্রতিহত করা যেমন জরুরি, তেমনি আবার শেষ পর্যন্ত নির্বাচনের সংস্কারটাও আবার জরুরি। সেই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ বাবাই। নির্বাচনের বিষয়টা যেটা হলো, ওনারা রাষ্ট্রের সংস্কার বলতে এটা চলমান প্রক্রিয়া, লং টাইম, দীর্ঘদিন লাগবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমরা রাস্তাঘাটে যখন চলতাম, আগে রাস্তাঘাট 100 ফিটের রাস্তা ছিল, তখন এটাকে হাইওয়ে মনে করতাম। এখন 100 ফিট থেকে 200, 200 থেকে 400, 400 থেকে 800, অর্থাৎ 2 লাইন থেকে 4 লাইন, 4 লাইন থেকে 8 লাইন হয়ে গেছে। এটা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যখন যেটা ডিমান্ড, অর্থাৎ মানুষের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, অর্থাৎ রাস্তা বড় করতে হবে। তো এখন এই রাস্তা যদি আজ থেকে 20 বছর আগে কেউ যদি বলতো 8 লাইন করতে হবে, তাহলে তো কিন্তু মানতো না। এখন রাষ্ট্রের সংস্কার তো আপনি আজ থেকে 50 বছর, এটা চলমান প্রক্রিয়া। যখন রাষ্ট্রের মানুষের প্রয়োজন অনুযায়ী, তারা তো নির্দিষ্ট সংস্কারগুলোর কথাই বলছেন এবং সেটি ধরে ধরে ইন্টারিম গভর্নমেন্টের মূল কাজটা হচ্ছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, যেটার জন্য এতগুলো শহীদ হয়েছে, এতগুলো রক্ত ঝরছে, এত মানুষ আহত হয়েছে। ছাত্র জনতারা তারা যে বিপ্লবটা করছে, সাহসিকতা কিসের জন্য? যে একটা গণতন্ত্রের যে তারা কথা বলতে পারতো না। আজকে যাদের বয়স আজকে তারা 3 টাইমস, মানে 2009, 14, 18, 24 4টা ইলেকশন গেছে, অনেকে ভোট দিতে পারে নাই, অনেকে ভোট দিতে তাদের সেই জায়গাটাকে ফিরে আনার জন্য কিন্তু আজকে এই আন্দোলন, আজকে এই সংস্কার। তো আপনাকে টার্গেট রাখতে হবে যে ওনাদের প্রধান টার্গেট হচ্ছে একটু দ্রুত গণতন্ত্র ফিরে আনা। আজকে আমাদের মাননীয় নেতৃবৃন্দ, মহাসচিব গতকালকেও বলছেন যে জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য কিসের জন্য প্রয়োজন? দ্রুত গণতন্ত্রের দিকে ফিরে আসার জন্য। এই সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের সহযোগিতা করবেন, সেজন্য কিন্তু বিএনপি বা রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলে আসছেন। অতএব এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচনকে টার্গেট করে, নট আপনি রাষ্ট্রের এত সংবিধান বা অন্যান্য পার্ট, এত মহান দায়িত্ব ওনাদেরকে দেন। আর একটা জিনিস বলেন, অনির্বাচিত সরকার কখনোই কোনো বড় ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রে নিতে পারেন না। আপনাকে মনে রাখতে, আজকে যে সিদ্ধান্ত নিচ্ছেন, এটাকে কিন্তু আপনার পার্লামেন্টে এটাকে আইনের মাধ্যমে আসতে হবে। গণতন্ত্র ফিরে জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনে যেতে হবে। অনেক ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকেও একই প্রশ্ন। আমাদের আসলে এখন করণীয় জায়গাটা খুবই পরিষ্কার। সেটা হলো, আমি যেটা মনে করি, কিন্তু সংস্কারটাকেও কিন্তু সংস্কার অপ্রয়োজন বা জরুরি নয় এমন ভাবার সুযোগ নেই। সাবেক ছাত্রনেতা নাহিন যেটা বলেছে, হাফিজুল ইসলাম নাহিন যেটা বলেছে, যে এটা চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার তো অবশ্যই হতে হবে এবং সংস্কার কখনোই থামবে না। সংস্কারের ট্রেন আমার ধারণা চলতে শুরু করেছে এবং ট্রেন চলতেই থাকবে যতক্ষণ যাত্রী থাকবে। তো সুতরাং সংস্কার চলমান প্রক্রিয়া, চলুক। পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব হচ্ছে এই সংস্কারকে সঠিক লাইনে পরিচালিত করা, জনগণের জন আকাঙ্ক্ষার লাইনে পরিচালিত করা। কিন্তু যেটা আমি মূল কথা বলতে চাই, যেটা শেখ হাসিনার ভাষায় ষড়যন্ত্র তত্ত্ব, শেখ হাসিনা উঠতে বসতে ষড়যন্ত্রের কথা বলতো, এখনো আমরা উঠতে বসতে ওই একই ষড়যন্ত্রের তত্ত্বের কথাই শুনছি। ঘুম থেকে উঠেই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের তত্ত্ব মাথা থেকে বাদ দিয়ে দেশটাকে গড়ে তুলতে হবে এবং যে আকাঙ্ক্ষা মানুষের মনে তৈরি হয়েছে, সকলের বসবাসযোগ্য বাংলাদেশ, অর্থাৎ বিদেশিদের চোখে, আমাদের উন্নয়ন সহযোগীদের চোখে, যাদের টাকা এই দেশে উন্নয়ন হয়, যারা এই দেশে ফান্ডিং করে, যারা এই দেশ থেকে পণ্য কেনে, তাদের চোখে বাংলাদেশকে আমরা যেন একটা ব্যর্থ, অপশাসন, মব রাষ্ট্র হিসাবে বা মবের মূল্যক হিসাবে যাতে এই রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত না করি। যদি সেটা করি, আমাদেরকে না খেয়ে মরতে হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, আমাদের কৃষির অবস্থা খারাপ এবং আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। তো যেই 3-4টি খাতের উপরে দাঁড়িয়ে আমাদের অর্থনীতি চলে, সেটা কিন্তু খুবই ভালনারেবল অবস্থায় আছে। আর সর্বোপরি আমাদের রেমিটেন্স খাত। সুতরাং আমাদের রেমিটেন্স খাতের উপরে যাতে কোনো আঘাত না যায়, সেটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে এবং এই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক। একই সঙ্গে আমাদের সঙ্গে সহ সাধারণ সম্পাদক, সাবেক জাতীয়তাবাদী যুবদল গোলাম হাফিজ নাহিন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার। থ্যাংক ইউ। আমরাও আশা করব যে দর্শক, নতুন যে বাংলাদেশ, নতুন যে আকাঙ্ক্ষা, সেখানে যেন ফ্যাসিবাদের পুনর্বাসন যে প্রচেষ্টা, সেটি যেন না হয় এবং অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ করে এটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটি যেন আসলে বাংলাদেশে ফিরে আসে। তবেই হবে আসলে
বৈষম্যহীন বাংলাদেশ সত্যিকারের সুফল যেন সব মানুষ পায়, সেই প্রত্যাশায় আজকে গণতন্ত্র আমরা শেষ করব। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। RICL গণতন্ত্র আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।